মুক্তিযুদ্ধের পরে আমরা সঠিক ইতিহাসটা ঠিকমতো আজ পর্যন্ত জানতে পারিনি। জামুক অধ্যাদেশের যেটার কথা আমি বললাম সেখানে কিন্তু এটাই বলা আছে যে জামাতে ইসলামী যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল এবং সেখানে কিন্তু আমরা এই স্টেটমেন্টটাকেই অ্যাগ্রি করেই সেখানে এটার পক্ষেই আমরা ভোট দিয়েছি। তার মানে আমাদের পার্টির অবস্থান এটাই যে জামাতে ইসলামী, নেজামে ইসলামী সহ আর দু একটা পার্টির নাম আছে, তারা মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযুদ্ধের বিরোধী বিভিন্ন তৎপরতার সাথে সম্পৃক্ত ছিল। এটা ঐতিহাসিক ফ্যাক্ট, এটা নিয়ে ডিবেট করার মানে এটার স্কেল নিয়ে আলাপ হইতে পারে যে কেউ খুন করেছে কিনা, কেউ ধর্ষণ করেছে কিনা, কি প্রক্রিয়া, কত পরিমাণে, যেটি বলছেন পরিমাণের হিসাবটা বলছেন, কিন্তু একেবারে অস্বীকার করার মতো পরিস্থিতি, এটা তো ফ্যাক্ট এবং ওই ফ্যাক্ট থাকার কারণেই তো আমরা ওই অধ্যাদেশে আমরা অফিশিয়ালি এটার পক্ষেই আমরা ভোটটা দিয়েছি। যদি আপনার মতামত জানতে পাই, এই যে যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো নেই, এই যে সংঘাতের সূত্রপাত যেমনটা আপনি বলছিলেন যে গণমাধ্যমেও এসেছে, এই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো কি উচিত হয়েছে, কি বলবেন? আমার জায়গায় মুক্তিযুদ্ধের পরে আমরা সঠিক ইতিহাসটা ঠিকমতো আজ পর্যন্ত জানতে পারিনি এবং সঠিক একটা কোনো ধরনের বিতর্কহীন একটা তদন্ত বা বিচার প্রক্রিয়াও আমরা দেখি নাই। 2012 সালে যেই প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, লিগ্যাল পয়েন্ট থেকে অনেক বিতর্ক আছে, অনেকে এটাকে জুডিশিয়াল কিলিংও বলে থাকেন। তবে যারা স্বীকৃত যুদ্ধাপরাধী মতামত হচ্ছে তাদের ক্ষেত্রে তো এটা অ্যালাউ করা প্রশাসনেরই প্রথমত উচিত না এবং এটা করার আপনি এক ধরনের উস্কানি দিচ্ছেন বাকি পক্ষদেরকে, এটা নিয়ে এক ধরনের পাল্টা কর্মসূচি কিংবা কিন্তু যাদের বিরুদ্ধে এই যে শাস্তি হলো, যাদের সুস্পষ্ট প্রমাণ সহই আদালত পর্যন্ত গেছে বা শাস্তির যেই বিষয়টি এগিয়েছে, সেগুলো অনেক সাক্ষী আবার জীবিতও রয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি আপনি বলেন, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শিবিরের কথা এখানে আসছে যে তারা আসলে যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কি প্রমাণ করে না তারা 71-এর যারা এই যে গণহত্যাকারীদের যে আদর্শ, সে আদর্শ তারা ধারণ করছে? যেহেতু ওই প্রমাণ সাপেক্ষে আমি বলছি, কয়েকজনের তো বিচার হয়েছে, শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। ডিবেটও কিন্তু বাজারে আছে এবং অনেক সাক্ষী পরবর্তীতে এসে বলেছে যে আমাদের জোর করে সাক্ষী নেওয়া হয়েছে বা এরকম বিষয় আছে। তো তারপরেও আমার মনে হয় যে যেটা তো অনেকের ব্যাপারটা তো স্বীকৃত, অনেকে তো নিজেই নিজেকে স্বীকৃতি দেয় যে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম এবং তারা যদি ক্রিমিনাল অফেন্সের সাথে সেই সময় যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করাটা আমাদের স্বাধীনতাকে এক ধরনের ডিনাই করা এবং অপমান করার শামিল বলে আমার মনে হয়। ঠিক একইভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও বলি, জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল এবং বিশেষ করে এই ডিজিটাল যুগে এটা হওয়ার ফলে এখন সবকিছু রেকর্ডেড আছে, কে গুলি চালাচ্ছে এটাও দেখা যাচ্ছে, কে নির্দেশ দিচ্ছে তারও ভয়েস রেকর্ড আছে, ফলে তাদেরকে যদি আপনি সেলিব্রেট করতে চান আমার অবস্থান একই হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় এটাই প্রাথমিক একটা যে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যে আমরা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সক্রিয়ভাবে এবং তখনকার গণহত্যা অংশ নিয়েছে তাদেরকে যদি আমরা এখন হিরো করতে যাই তাহলে কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধকেই এবং আমরা আমাদের স্বাধীনতাকেই একভাবে চ্যালেঞ্জ করে বসি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই যে মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সাথে আসলে যাদের সংশ্লিষ্টতা ছিল তাদের বিরুদ্ধে এই যে প্রমাণগুলোর কথা বলছিলাম, একজন দুজনের কথা যেটা বলছে যে পরবর্তী শেষ বলেছে যে আমাদেরকে জোর করে এটা বলতে কয়েকটা ঘটনা, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমরা এরকমও দেখেছি। আচ্ছা, ওই বিষয়টা বাদ দিই, তার আগে একটু জানতে চাই যে এই যে 71-এ যে আপনি বলছিলেন যে আমরা ইতিহাস আসলে সঠিকভাবে এখনো আমরা অতটা জানি না, বা এখন তো ডিজিটাল মাধ্যম, এখন ডিজিটালের যুগ, এখন অনেক প্রমাণাদি থাকে, অনেক ফুটেজ থাকে, কিন্তু আমরা কিন্তু এই 71-এ গণহত্যার যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে বিভিন্ন ভিডিওতে দেখেছি, দেশি বিদেশি পত্রপত্রিকায়, এমনকি 5ই আগস্টের পরবর্তী সময়েও আমরা কিছু প্রমাণ দেখেছি, আপনিও নিশ্চয়ই সেগুলোর বিষয়ে অবগত। তো সেখানে কি যথেষ্ট প্রমাণ আছে না? দেখেন, যথেষ্ট প্রমাণ আছে বলেই তো যখন সংসদে জামুকা অধ্যাদেশের বিলটা উত্থাপিত হলো তখন কিন্তু আমরা একই জোটে থাকা সত্ত্বেও এনসিপি সেখানে ওই জামুকা অধ্যাদেশে লেখা আছে নেজামে ইসলামী, জামাতে ইসলামী সহ আরেকটা পার্টির নাম সম্ভবত লেখা আছে, তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো ওইটাতে আমাদের জোটসঙ্গীরা আমাদেরকে বলেছিল যে আমরা যেন তাদের পক্ষে ভোট দিই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান ছিল যে যেটা ঐতিহাসিক সত্য সেটাকে ডিনাই করার বা সেটাকে পরিবর্তন করার এখতিয়ার আমার নাই। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ওই স্পেসিফিক অধ্যাদেশটাতে আমাদের জোটের বিরুদ্ধে গিয়েও ভোট দিয়েছি। তো ওই ঐতিহাসিক সত্যকে ওইটাকে আমরা স্বীকৃতি অফিসিয়ালি একটা আইনের সংসদে আমরা দিয়েছি, এটা ইটস রেকর্ডেড। তো ওইটা নিয়ে আমার
ওইটা নিয়ে আমি ডিফেন্ড করতে যাব না, কারণ অলরেডি আমি আমার অবস্থান কিন্তু ওই আইনের ক্ষেত্রে আমরা সংসদে জানিয়েছি। জি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জামাতের ভূমিকা নিয়ে একটু আসতে চাই। যেহেতু এনসিপির সাথে জোটবদ্ধ আছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় জামাত কি যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী এই যে অপরাধ সেটি করেনি? আপনার মতামত কি বলে? জামাতের ভূমিকা সেই সময়কার কথা বলছি, যদিও তারা সবসময় এটিকে আসলে সরাসরিভাবে স্বীকার করছে না, বা তারা বলছেন যে সেই সময় জামাত আসলে ছোট্ট একটি দল ছিল বা ছোট্ট একটি লীগ ছিল, মুসলিম লীগের তারা প্রসঙ্গ আনে, যতদূর আমি আলোচনায় দেখেছি। সেক্ষেত্রে আমি আপনার কাছে একটু আপনার মতামতের ভিত্তিতে জানতে চাই জামাতের ভূমিকা নিয়ে। জামুক অধ্যাদেশের যেটা কথা আমি বললাম, সেখানে কিন্তু এটাই বলা আছে যে জামাতে ইসলামী যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, এবং সেখানে কিন্তু আমরা এই স্টেটমেন্টটাকেই অ্যাগ্রি করেই সেখানে এটার পক্ষেই আমরা ভোট দিয়েছি। তার মানে আমাদের পার্টির অবস্থান এটাই যে জামাতে ইসলামী, নিজামী ইসলামী সহ আর দু একটা পার্টির নাম আছে, তারা মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযুদ্ধের বিরোধী বিভিন্ন তৎপরতার সাথে সম্পৃক্ত ছিল। এটা ঐতিহাসিক ফ্যাক্ট, এটা নিয়ে ডিবেট করার মানে এটার স্কেল নিয়ে আলাপ হইতে পারে যে কেউ খুন করেছে কিনা, কেউ ধর্ষণ করেছে কিনা, কি প্রক্রিয়া, কত পরিমাণে, যেটি বলছেন পরিমাণের হিসাবটা বলছেন, কিন্তু একেবারে অস্বীকার করার মতো পরিস্থিতি, এটা তো ফ্যাক্ট। এবং ওই ফ্যাক্ট থাকার কারণেই তো আমরা ওই অধ্যাদেশে আমরা অফিশিয়ালি এটার পক্ষেই আমরা ভোটটা দিয়েছি। এখন এই প্রশ্নটা অনেকে করে যে এনসিপি তাহলে জামাতের সাথে কেন জোট করলো? জি, আমার পরবর্তী প্রশ্নটাই ছিল। তো দেখেন, প্রায় 50 বছর মুক্তিযুদ্ধের পার হয়েছে, এবং জামাতের যে বর্তমান নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান বারবার পরিষ্কার করেছে, এবং যখন জোটের আলোচনা হয় তখন অবস্থান, আসিফ মাহমুদ সজীব ভাই, অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তারা ছবিও টাঙিয়েছে। এবং আচ্ছা, ছবি টাঙানোর কথা এটা দূরেই রাখলাম, এই যে জামায়াতের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কিন্তু কোনো অবস্থান জানায়নি। যেমন আপনি বলছিলেন এখন পরিবর্তন হয়েছে, তাদের দলগত পরিবর্তন হয়েছে, অ্যাপোলজি, ওটা মনে হয় সরাসরি অ্যাপোলজি ছিল না। এটা নিয়েও কিন্তু ওই সময় গত বছর মনে হয়, আমার যতদূর মনে হয় গত বছরের অক্টোবর নভেম্বর এই সময়টায় এইটা নিয়ে কিন্তু বেশ কিছু বিতর্ক, আলোচনা, সমালোচনা সবকিছু ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি অ্যাপোলজির যেটা বলছেন সেটা কিন্তু করেনি, এবং যেটি করেছিলেন সেটি আসলে ধরি মাছ নাছুই পানি, এই ধরনের একটি বক্তব্য ছিল আমার যতদূর মনে পড়ে। কারণ তখনও টকশোগুলোতে বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও এগুলো নিয়ে আলোচনা সমালোচনা ছিল। সেই ক্ষেত্রে যেহেতু জোটের কথা আসছে, তো তারা তাদের অবস্থান সরাসরি কেন প্রকাশ করছে না? এটাই হচ্ছে আমার প্রশ্নটা। তাদের দলীয় সিদ্ধান্ত। জি না, আপনারা জোটে আছেন, আমি আপনাদের মতামতটা জানতে চাচ্ছি, কারণ আপনারাও তো আসলে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা, সেখানে মুক্তিযুদ্ধের একটি কম্প্যারিজন বলেন সেটিও কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে আমরাও তো আপনাদের থেকে প্রত্যাশা করতে পারি, এবং জামাতের সাথে যে জোটটা হয়েছে এনসিপির আপনাদের, তো সেই ক্ষেত্রে জনগণের জন্য তো এটা আশাহতের একটি ব্যাপার। মানে আমি আমার পর্যালোচনা থেকে আমরা কিন্তু জোটের প্রায় 6 মাস আগে আমাদের পার্টির আহ্বায়ক তিনি বলেছিলেন যে ঐতিহাসিক দায় আছে এমন কোন দলের সাথে জোট করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে। কিন্তু জোটের সময়কার প্রেক্ষাপট যদি আমি বলি, তখনকার যে পরিস্থিতি ছিল, আমরা আমাদের যে দলীয় সাংগঠনিক সক্ষমতা, নির্বাচন করতে গেলে সাংগঠনিক সক্ষমতা গুরুত্বপূর্ণ, সেটা যাচাই করে দেখেছি আমাদের জনপ্রিয়তা আছে, কিন্তু ওই সাংগঠনিক সক্ষমতার জায়গায় আমাদের ল্যাকিংস আছে। স্বাভাবিক, এক বছরে একটা পার্টি কেউই আশা করতে পারে না যে জামাত বিএনপির মতো শক্তিশালী হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তখন সিদ্ধান্তটা হয়েছিল যে জোট করা হবে।